আশুলিয়ায় ব্যবসায়ীকে হত্যা করে সোনার দোকানে ডাকাতি। দেশের অবস্থা ভালো না বলছেন কাদের সিদ্দিকী। জানাবো, দিল্লি ইস্যুতে ডক্টর ইউনূসের সুরে কথা বলার সাহস পাচ্ছে না বিএনপিকে, ভারত নীতি সুস্পষ্ট করতে হবে। এবং সর্বশেষ জানাবো, ঈদের ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু 24 মার্চ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আশুলিয়ায় ব্যবসায়ীকে হত্যা করে সোনার দোকানে ডাকাতি। আশুলিয়ার নয়ারহাট এলাকায় ককটেল ফাটিয়ে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে দিলীপ নামে এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন। তবে ডাকাত দল কি পরিমাণ স্বর্ণ অলংকার লুট করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা জানান, রাতে দোকান বন্ধ করার সময় 4 জনের ডাকাত দল দোকানে হানা দেয়। এমন সময় স্বর্ণ ব্যবসায়ী দিলীপকে কুপিয়ে তার হাতে থাকা স্বর্ণের ব্যাগ ছিনিয়ে নিয়ে প্রাইভেট কারে পালিয়ে যায়। যাওয়ার পথে আতঙ্ক সৃষ্টি করতে একটি ককটেল বিস্ফোরণও ঘটায় ডাকাত দল। পরে স্থানীয়রা দিলীপকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা ডক্টর মেজারুর রহমান পাভেল বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে আহত দিলীপের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ কামাল হোসেন। জানান, খবর শুনে আশুলিয়া থানা ডিবি পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দেশের অবস্থা ভালো না বলছেন কাদের সিদ্দিকী। কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, এবার একটি বিশেষ পরিস্থিতি চলছে, সেজন্য এসেছি। সবাইকে বলছে আল্লাহর কাছে প্রার্থনা করুন, তিনি যেন আমাদের শান্তিতে রাখেন। দেশের অবস্থা ভালো না, আমরা যাতে শান্তিতে থাকতে পারি, সাধারণ মানুষ যাতে বাজার করে খেতে পারে, বাজারে দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণে থাকে, মানুষের আয়ের সঙ্গে যাতে ব্যয়ের সামঞ্জস্য থাকে, তা কাদের সিদ্দিকী বলেন, আল্লাহ যদি প্রার্থনা কবুল করেন, দুনিয়ার কোনো শক্তি নেই যে তা বিফল করবে। দিল্লি ইস্যুতে ডক্টর ইউনূসের সুরে কথা বলার সাহস পাচ্ছে না বিএনপিকে, ভারত নীতি সুস্পষ্ট করতে হবে। 1949 সালে জন্ম নেওয়া আওয়ামী লীগকে একসময় মনে করা হতো দেশের মাটি ও মানুষের দল। সেই দল ক্ষমতা দীর্ঘায়িত করতে স্বর্ণলতার মতোই দিল্লির উপর নির্ভরশীল হয়ে পড়ে। মেরুদণ্ড না থাকায় স্বর্ণলতা যেমন অন্য গাছ জড়িয়ে ধরে বংশ বিস্তার করে, শেখ হাসিনা আওয়ামী লীগও তেমনি ভারতের উপর নির্ভর করে রাজনীতির চর্চা করেছে। ভারত নির্ভরতার শেষ পরিণতি কি হলো? 5 আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর হাসিনা পালিয়ে দিল্লিতে আশ্রয় নেওয়ার পর দেশে দলটি কার্যত অস্তিত্বহীন। দেশ এখন রাজনীতি এবং স্বাধীন মতো প্রকাশের উর্বর ভূমি। 71-এর স্বাধীনতার পর শেখ মুজিব বাকশাল গঠন করলে অন্যদের রাজনীতি চর্চা নিষিদ্ধ হয়। 1/11-এর পর রাজনীতির উপর কিছুদিন নিষেধাজ্ঞা ছিল। শেখ হাসিনা ক্ষমতায় এসে আদালতের ঘাড়ে বন্দুক রেখে জাতীয় সংসদের সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা তুলে দেওয়ার পর রাজনীতি কার্যত ঘরবন্দি ছিল। 2014 সালের পাতানো নির্বাচনের পর দীর্ঘদিন জামায়াতের অফিসগুলো বন্ধ করে দেওয়া হয়। বিএনপিকে মাঠে নামতে দেওয়া হয়নি এবং দলটি বন্ধ হল ঘরে সভা সেমিনারের মধ্যে রাজনৈতিক কর্মসূচি পালন করে। মানবাধিকার লঙ্ঘনের দায়ে র্যাব সংস্থাটি 7 জন কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ার পর বিএনপি বাধা বিপত্তির মুখেও মাঠের রাজনীতিতে সক্রিয় হয়। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান এবং 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর মুক্তবাজারে রাজনীতির দরজা খুলে যায়। এখন ভয় ভীতিহীন রাজনীতির চর্চা চলছে। কবি হেলাল হাফিজের ভাষায়, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। অন্তর্বর্তী সরকারের শাসন আমলে চলমান মুক্ত বাতাস কার্যত রাজনৈতিক দলগুলোর যৌবক সময় ধরে নেওয়া যায়। এ সময় দলগুলোকে বাধাহীনভাবে জনগণের কাছে গিয়ে নিজেদের রাজনীতির চিন্তা চেতনা শোনাবেন। জনগণ তাদের পক্ষে আসবে। এতে জনগণ রাজনৈতিক দলগুলোর কাছে কি চায় সেটিও বোঝা যাবে। কিন্তু রাজনৈতিক দলগুলো কি সে সুযোগ দিচ্ছে? এখন দেশের সবচেয়ে জনপ্রিয় এবং বৃহৎ রাজনৈতিক দল বিএনপিকে তাদের রাজনীতির পরিষ্কার করতে হবে। বিশেষ করে হিন্দুত্ববাদী ভারত নীতিতে দলটির অবস্থান সুস্পষ্ট করতে হবে। প্রবাদে রয়েছে,
আত্মীয় পরিবর্তন করা যায় কিন্তু প্রতিবেশী পরিবর্তন করা যায় না। কিন্তু হিন্দুত্ববাদী ভারত এমন প্রতিবেশী যে ওই দেশটির সঙ্গে প্রতিবেশী কোনো দেশের সুসম্পর্ক নেই। নেপাল, পাকিস্তান, চীন, মালদ্বীপ সবার সঙ্গে দা কুমড়া সম্পর্ক। ভুটান ও শ্রীলঙ্কা, আফগানিস্তানের সঙ্গে শীতল সম্পর্ক। কেবল হাসিনা রেজিমে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক ছিল। প্রখ্যাত দার্শনিক ও দেশের রাজনীতির জীবন্ত কিংবদন্তি বদরুদ্দিন ওমর বলেছেন, শেখ হাসিনা ছিলেন ভারতের ক্রীতদাস। দিল্লি যেভাবে নির্দেশ দিত হাসিনা ক্রীতদাসের মতোই সেভাবে দেশ চালিয়েছেন। মূলত সিকিমের লেন্দুপ দর্জির মতো শেখ হাসিনা ভারতের স্বার্থ রক্ষা করে 15 বছর দেশ পরিচালনা করায় পলানোর পর দিল্লিতে আশ্রয় পেয়েছে। কিন্তু দেশের মানুষ প্রতিবেশী ভারতকে বন্ধু রাষ্ট্রের বদলে শত্রু দেশে মনে করেছে। হাসিনাকে বিশ্বের কোনো দেশ আশ্রয় না দিলেও দিল্লি আশ্রয় দিয়েছে। অতঃপর গত 7 মাসে বাংলাদেশের বিরুদ্ধে ভারত যা করেছে তাতে ওই দেশকে বন্ধু দেশ মনে করার কোনো কারণ নেই। গত 7 মার্চ গুলশানের একটি হোটেলে কূটনৈতিকদের সম্মানে ইফতারে মাহফিলে অনেকগুলো দেশের কূটনৈতিকরা অংশ নেন, অথচ সেখানে ভারতের হাই কমিশনার প্রণব বর্মাকে নিয়ে বিএনপি নেতাদের অতিমাত্রায় মাখামাখি দেখা গেছে, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় উঠেছে। যে ভারতের বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি চুরমার করার চেষ্টা করেছে, প্রশাসনের রন্ধে রন্ধে ঢুকে বিশৃঙ্খলা অপচেষ্টা করেছে, জিরো টলারেন্সের নীতি ঘোষণা করেও সীমান্তে বাংলাদেশি হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। সঙ্গত কারণে ভারতের প্রতি সাধারণ মানুষ বিক্ষুব্ধ। 2014 সালে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং এর এরশাদকে জোর করে নির্বাচনে নেওয়ার কাহিনী সবার জানা। ওয়েস্টিন হোটেলের ইফতার মাহফিলে পশ্চিমা মধ্যপ্রাচ্যের দেশগুলোর কূটনৈতিকদের গুরুত্বপূর্ণ নেতার টেবিলে না বসিয়ে প্রণব বর্মাকে বসানো হয়। বিএনপি নেতাদের অতি মাখামাখিতে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, দিল্লির সমর্থন ছাড়া রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। বিএনপি নেতারা এখনো কি সেটি মনে করছেন? তা না হলে তো উন্নয়ন সহযোগী চীন, জাপান, ইইউ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর রাষ্ট্রদূতের নিয়ে বেশি উচ্ছ্বাসিত হওয়ার কথা। শুধু তাই না, ইফতারে দিল্লির এজেন্ডা বাস্তবায়নে সক্রিয় একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিকের সম্পাদকদের হাস্যোজ্জ্বল দেখা যায়। কিন্তু জাতীয়তাবাদী ধারা ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী অনেক গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়া নেটিজেনদের কেউ কেউ বিএনপির ইফতারের হাস্যোজ্জ্বল ওই সম্পাদকের পত্রিকায় ছাপানো লেখা তারেক রহমানের বিচার করতে হবে জুড়ে নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। একদিনে ছবি সহ তারেকের বিচার দাবির প্রবন্ধ। অন্যদিকে ওই লেখকের সঙ্গে বিএনপি নেতাদের হাস্যোজ্জ্বল ছবি জুড়ে দেওয়া হয়েছে, যা বিএনপির জন্য বেমানান। নেটিজেনদের অনেকেই লিখেছেন, দিল্লির সূর্য ঢাকায় অন্তিম অস্তমিত হয়েছে, এখন আর দিল্লি লেজুর ধরে কোনো দলের লাভ হবে না। জামাত যত লাফালাফি করুক, নির্বাচন হলে বিএনপির এককভাবে ক্ষমতা যাওয়ার পরিবেশ বিদ্যমান। কিন্তু দলটির নেতারা জনগণের চিন্তা, চেতনা ও মনন বুঝতে হবে। দিল্লির এজেন্ডা বাস্তবায়নকারীদের সঙ্গে মাখামাখি কমাতে হবে, কারণ জনগণকে আর ফাঁকি দেওয়া যাবে না। শ্রীলঙ্কায় গণ অভ্যুত্থানের পর জনগণের মনন বুঝতে না পারায় নির্বাচনে বিরাট বিরাট দলের প্রভাবশালী নেতাদের কম বয়সী অনুরা কুমারা দিশা নায়েকের হাতে ধরাশয়ী হতে হয়েছে। বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ নেতারা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি গঠন করেছেন। রাজনীতির মাঠে তারা এখন হাসিনার বিচার এবং ভারতের চাণক্য নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। সাংগঠনিক ভীতিও দুর্বল হলেও মানুষ যা শুনতে চায় তারা সে আওয়াজ তুলছেন। ফলে ব্যাপক জনসমর্থিত বিএনপিকে ভারত নীতি সুস্পষ্ট করতে হবে নির্বাচনের মাধ্যমে। আগামীতে ক্ষমতায় গেলে ভারত নীতি কেমন হবে মানুষ আগেই বুঝতে চায়, কারণ দিল্লির সঙ্গে মাখামাখির রাজনীতির মানুষ পছন্দ করে না। দিল্লির সঙ্গে মাখামাখি করে লেন্দুপ দর্জি সিকিম খুইয়েছেন। হাসিনা 15 বছরে বাংলাদেশের সর্বনাশ করেছে। মানুষ দিল্লির দাসত্ব রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখতে চায় না। 2022 সালে গণবিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান শ্রীলঙ্কায় তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। 2022 সালে গণবিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এরপর সংসদের সিদ্ধান্তে প্রেসিডেন্ট হিসেবে বাছাই করা হয় রনিল বিক্রমাসিংহেকে। কিন্তু কয়েক মাসের মাথায় অর্থনৈতিক সংকট মোকাবেলায় ও ব্যর্থতার অভিযোগ ওঠে রনিলের বিরুদ্ধে। তাদের দল ছিল সাংগঠনিকভাবে খুবই শক্তিশালী, কিন্তু তারা জনগণের মনমতো কাজ করতে পারেনি। বিপরীতে দুর্নীতি বিরোধী ও গরিবমুখী নীতির প্রচারণা চালিয়ে জনপ্রিয়তা পান 55 বছর বয়সী দিশা নায়েকে। নতুন নেতা ও সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহের সহ 39 জন প্রার্থীকে হারিয়ে বিজয়ী হন।
এতে বোঝা যায় দল যত শক্তিশালী হোক এবং নেতা যতই বড় হন না কেন, জনগণের মনন অনুযায়ী কাজ না করলে বিজয়ী হওয়া কঠিন। শেখ মুজিবের নামে মুক্তিযুদ্ধ হয়েছে প্রচারণায় থাকলেও মুজিব জানতেনই না যে 9 মাস মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। দেশ স্বাধীনের পর পাকিস্তান কারাগার থেকে বের হয়ে লন্ডন, দিল্লি হয়ে ঢাকায় ফিরে সরকার গঠন করেন শেখ মুজিব। অতঃপর মুজিব ইন্দিরা চুক্তির মাধ্যমে বেরুবাড়ি ভারতকে দিয়ে দেওয়া এবং চুক্তি করে ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার পর আমজনতা মুজিবের হাতে বাংলাদেশ নিরাপদ মনে করতেন না। কিন্তু বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ নিরাপদ মনে করতেন। প্রতিবেশী ভারত ইস্যুতে যেমন কুকুর তেমন মুগুর প্রবাদের মতো কৌশল গ্রহণ করেছিলেন। বেগম খালেদা জিয়া জনগণের মনন বুঝে সিদ্ধান্ত গ্রহণ করায় তার হাতেও বাংলাদেশ নিরাপদ মনে করতেন। শেখ হাসিনা যেহেতু রাজনীতির নামে বাংলাদেশকে ভারতের কদর রাজ্যে পরিণত করেছিল। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।